মানিক বন্দ্যোপাধ্যায় এক জীবনশিল্পীর নাম। জীবনের ক্লেদ, গ্লানি, নিষ্ঠুরতা, আদিমতা, জৈব তাৎপর্য গল্পে স্থান দিয়েছেন। বৈজ্ঞানিকের মতো প্রতিনিয়ত জীবনের অনুসন্ধান করেছেন। গল্পের কাহিনীতে এনেছেন ভিন্ন মেজাজ। এরকমই এক গল্প রোমাঞ্চ, যা শ্রুতি নাটকে রূপান্তর করেছে গপ্প আর যুক্তিতক্ক। তাহলে শুরু করা যাক। কলসি কাখে পাতলা ছিপছিপে একটি বউ বেগুন ক্ষেতের পাশ দিয়ে বাড়ি ফিরছিল। কলসির ভারে একটু সে বাঁকা হয়ে পড়েছে। পিতলের প্রকাণ্ড কলসি, মাজা ঘষা চকচকে। বউটির পরনের কাপড়খানি ভেজা, এখানে ওখানে গায়ে এঁটে গেছে, লটপট করছে। গড়ন পাতলা হলেও স্বাস্থ্য তার খুব ভালো। গায়ে রীতিমতো জোর না থাকলে অত বড় কলসির ভারে কোমর তার মচকে যেতে পারত। সূর্য এখন প্রায় মাথার উপর। রোদের তাপে পায়ে চলা সরু পথটির পাশে ঘাসে ঢাকা মাটি পর্যন্ত তেতে গেছে। ভিজে গামছা ভাঁজ করে বউটি মাথায় বসিয়েছে। বেগুন ক্ষেতের পরে ছোট ছোট আম কাঁঠালের বাগান, গাছে গাছে বাগানটি জমজমাট। কিন্তু কেমন যেন শুকনো নিষ্ফল চেহারা গাছগুলোর। কয়েকটি গাছে শুধু কাঁচা পাকা দু চারটি আম ঝুলছে। বাগানের উপাশে টিনের চাল আর দরমার বেড়ার বাড়ি আছে, টের পাওয়া যায়। গাছের ফাঁকে ভালো করে চোখ পড়ে না। বাকি তিন দিকে দূর বিস্তৃত মাঠ আর ক্ষেত। এখানে ওখানে বাড়িঘর, গাছপালার ছোট ছোট ছাপড়া বসানো। বেগুন ক্ষেতের চারিদিক নির্জন। দিনে রাতে সবসময় কারো কারো এখানে কম বেশি গা ছমছম করে। বেগুন ক্ষেতের মাঝখান দিয়ে পুরনো প্যাঙাশে আলপাকার উর্দি আর কোলবালিশের সরু খোলসের মতো প্যান্টালুন পরা মাঝবয়সী একটি লোক জোরে জোরে আম কাঁঠালের বাগানটির দিকে চলছিল। বারবার সে বউটির দিকে দেখছে। গোঁফদাড়ি চাঁচা এবং কানের ডগা পর্যন্ত জুলপি তোলা। তার লম্বা ফর্সাটে মুখ চোখ দুটি বেশ বড় বড়, যদিও ছোট হলেই মানাতো বেশি। বাগানের একটা কাঁঠাল গাছের নিচে সে বউটির পথ আটকালো। পাশ কাটিয়ে যাবার পথ অবশ্য চারিদিকে অনেক ছিল। পায়ে চলা যে সরু পথটি ধরে বউটি আসছিল, সেটাও কাঁঠাল গাছটির হাত তিনেক তফাত দিয়ে গিয়েছে। বউটি নিজেই সরে তার সামনে আসায় এগোবার আর পথ রইল না। ওমা, সুবল বাবু যে পেন নাম। এ তোমার কেমন ব্যবহার সুখময়ী? তোমারই বা কেমন ব্যবহার সুবল বাবু? দিন দুপুরে লাগাল ধরা। দুহাতে কানা ধরে কলসিটা সে নামিয়ে রাখল। যে কাখে কলসি ছিল তার উল্টো দিকে বেঁকে বেঁকে সোজা করে নিল কোমরটা। সুবলের ক্রুদ্ধ নালিশ ভরা দৃষ্টি দেখে একবার সে অপরাধিনীর মতো একটু হাসল। অবহেলার সঙ্গে কাঁধে ফেলা ভিজে আঁচলটি নামিয়ে ধীরে ধীরে ভাঁজ খুলে আবার ভালো করে গায়ে জড়ালো। গোড়াই তো ডরিয়ে এলাম, কোন মুখ পোড়া উকি মারছে গো। শেষে দেখি মোদের সুবল বাবু। নিশ্চিন্তি হয়ে সাঁতার কেটে চান করলাম তোমার জন্যে। সত্যি তোমার জন্য কাল ফিরে যেতে হলো, তোমার জন্যে। কাল তো প্রথম নয়, ফিরেই তো যাচ্ছি। এলে না কেন কাল? রাত দুপুর তো শিরিষতলায় মশার কামড় খেলাম। মা মনসা না করুক, সাপের কামড়ে মরবো একদিন। বালাই ষাট, কিন্তু কি করি, তেনা যে ফিরে এলো গো। একবার জানান দিয়ে তো যেতে পারতে। সবাই ঘুমুলে পর ঘুরঘুটি আধারে একটা মানুষ হাঁ করে। ঘুমিয়ে পড়লাম যে, ওনার সাথে ঝগড়া করে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লাম। ঝগড়া হলো? বেশ বেশ, তা ঝগড়াটা হলো কি নিয়ে? স্বামীর সাথে মেয়ে মানুষের আবার কি নিয়ে ঝগড়া হয়? শাড়ি গহনা নিয়ে। তুমি যত শাড়ি গহনা চাও। ইস, ফতুর হয়ে যাবেন। ও ব্যাপারই না। ফতুর নয় হলে মোট তোরে ফতুর হইতেই তো চাইছো তুমি হাজারবার। কিন্তু শাওরি স্বামী যখন শুধবে মোকে, অবৌ শাড়ি গহনা কোথায় পেলিল? কি জবাব দিব শুনি? বলবো নাকি কুড়িয়ে পেয়েছি গো, ঘাটের পথে কুড়িয়ে পেয়েছি। তার চেয়ে এক কাজ করো না, শিরিষতলায় মশার কামড় খেয়ে তোমারও কাজ নেই। শাড়ি গহনা পরে বেড়ালে কেউ যে শুধবে, তাতেও মোর কাজ নেই। এমনি কিছু করো। তা জানি, তো শুধু গয়না শাড়িতে মন। না গো না, গহনা শাড়ি আমি চাইনি। আমার মনটি তোমার। তাই যদি হতো সুখী। হতো মানে? তুমি ভাবো গহনার লোভে তোমায় মন দিয়েছি? কত গহনা দেবে তুমি, কত মুরুদ তোমার। কলকাতায় নিয়ে সেজবাবু সোনাই মুড়ে রানী সাজিয়ে রাখতে চেয়েছিল, তা গিয়েছি আমি। আমি বলি না,
যাকে মন দিয়েছি তার সাথেই চুলোই যাব। চুলোই যদি যাই। বিশ্বাস হয় না না? বেশ তো, চলো এক্ষুনি যাই। এক কাপড়ে এক্ষুনি গিয়ে গাড়ি ধরি তিনটের। তুমিও ফকির, আমিও ফকির। পাতার ফাঁক দিয়ে সুবলের সর্বাঙ্গে চাকা চাকা আলো আঁকা হয়ে গেছে। ভিজে গামছা দিয়ে সুখময়ী তার মুখ আর ঘাড়ের ঘাম সযত্নে মুছে নিল। কিন্তু সুবল খুশি হয়েছে মনে হলো না। সুখময়ীর কাছ থেকে এরকম ছোটোখাটো আদর পাওয়ার বিশেষ দাম যেন নেই, পুরনো হয়ে গেছে। অমন যার মন হয় সে একটিবার শিরিষতলায় আসে। কাল নিয়ে 4-4 ঠকালে আমায়। হো মা গো, ঠকালাম? আমি তোমায় ঠকালাম? ভেস্তে গেলে তো কি করব আমি? হাত পা বাঁধা মেয়ে লোক বই তো নই, ঘরের বউ, পরের দাসী। কি ক্ষমতা মোর আছে বলো? তোমায় ঠকাবো? তোমার জন্য মরণ হয়েছে আমার। কিছু ভালো লাগে না সুবল বাবু। একদণ্ড ঘরে মন বসে না, মাইরি বলছি। কালি দিব্যি মন করে কি ধুর ছাই, ঘর সংসার ফেলে তোমার সঙ্গে পালিয়ে যাই। বড় একটা ফাঁক দিয়ে এক ঝলক রোদ সুখময়ের মুখ ঘেঁষে কাঁধ ছুঁয়ে মাটিতে পড়েছে। আবেগে আর উত্তেজনায় এতক্ষণে যেন চোখ দুটি তার সেই আলোতে জলজল করে উঠল। সুবল কথাটি বলল না, উসখুস করে এক পা থেকে উপায়ে ভর দিয়ে দাঁড়ালো। দেশ গা ছেড়ে দূর দেশে পালিয়ে যাই। দেশে কেউ মোদের চিনবে না, সব বালাই চুকিয়ে দুজনে ঘরকন্যা করি। তা হয় না সুখময়ী, চারদিকে বড় নিন্দে হবে, আর ফেরা যাবে না। কে ফিরছে হেতা? জমি জায়গা সব বেচে দিয়ে আমায় নিয়ে পালাবে? মোদের ফিরবার দরকার। মুক্তারি করে 2 পয়সা পাচ্ছে। এখানে গাছের ছায়াতে গুমোটে নরম। সুবলের কপাল ঘেমে চোখে এসে পড়তে চায়। আঙুল দিয়ে সে কপালের ঘাম মুছে মুছে ঝেড়ে ফেলতে থাকে। সুখময়ীর ভিজে চেহারার ঘাম টের পাওয়া যায় না। আগ্রহ উত্তেজনা ফুরিয়ে গিয়ে সে শান্ত হয়ে গেছে। ঝুঁকে কাপড় তুলে সে একবার হাঁটুর কাছে চুলকে নিল। সোজা হয়ে হাঁটু চুলকানো আঙুলেরই একটার ডগা কামড়ে ধরল। ঘাড় তার কাত হয়ে গেল ভাবনায়। কলসির কানা ধরে তুলতে গিয়ে সে আবার ঘুরে দাঁড়ালো। সুখময়ীর রাগ হয়েছে। কলসি ছেড়ে পাক দিয়ে সোজা হয়ে মাথা তুলে দাঁড়ানোর ভঙ্গিটা তার ফোঁস করে ফানা তুলে সাপের কামড় দিতে চাওয়ার মতো। কি মিষ্টি হাসি সুখময় হাসল। আর চোখে চেয়ে চেয়ে দ্বিধা সংকোচের ভঙ্গি করে হঠাৎ এগিয়ে গিয়ে বুক দিয়ে সে সুবলকে গাছের সঙ্গে চেপে ধরল, মুখ উঁচু করল। সুবলের মুখের কাছে কিন্তু পৌঁছালো না। গাছে পিঠ দিয়ে সুবল তখন কাঠ হয়ে গেছে। মরছে তোমার মুক্তারি বড় হলো? কত কষ্টে পসার করেছি, 2 পয়সা পাচ্ছি। সুখময় এতক্ষণে দুহাতে তার গলা জড়িয়ে ধরেছে। সুবল নরম হয়ে আসছে। একটি হাত তার সুখময়ের পিঠে আশ্রয় খুঁজে বেড়াচ্ছে। তুমি না ফতুর হতে পারো আমার জন্যে? ঘর বাড়ি জমি জায়গা বেচে ঢের টাকা পাবে, ব্যবসা করে রাজা হয়ে যাবে তুমি। রানীর মতো খাটে শুয়ে আমি হাই তুলব, আর চাকরানি মাগিগুলোকে হুকুম করব। চানের ঘরে তুমি আমার চান দেখবে। সত্যি দেখাবো, দিব্যি গালছি। আচ্ছা, তাই যাব সুখময়ী। সব বেচে দিয়ে তোমায় নিয়ে বিদেশ যাব, কিন্তু সে তো 2-4 দিনে হবে না। মুক্তারি জানো বটে তুমি সুবল বাবু। দাঁড়াও, আমি আসছি কলসি রেখে। কাঁধে কলসি তুলতে গিয়ে সুখময়ী আজ বোধহয় এই প্রথম টলে পড়ে গেল। কলসির জল শুষে নিল মাটি, আর তার ভিজে কাপড়খানি কুড়িয়ে নিল মাটির লাল ধুলো। অদেষ্টে কত আছে। দাঁড়াও বাবু, একটু সাবুন আনি, নইলে এই মেটেরও উঠবার নয়, ফের নাইতে হবে। বাড়ির অঙ্গন শূন্য, ঘরের বাইরে কেউ নেই, বাইরে কেউ থাকেও না এ সময়। সুখময়ী বেঁধে বেড়ে খাইয়েছে সবাইকে, আর কোনো কাজ কারো নেই। রসুই ঘরের দাওয়ায় একতাড়া মাজা বাসন। ঘাটে গিয়ে বাসন মেজে এনে তবে তার কলসি নিয়ে নাইতে যাবার ছুটি হয়। কলসি ভরে জলটি আনা চাই। পুবের ঘরে নটবর হুকো টানছে, কথা বলছে পাড়ার কানাই ধরের সঙ্গে।
শাশুড়ি শুয়েছে। নটবরের বৌমরা ভাই তার সঙ্গে পরামর্শ করছে আগামী বিয়ের। জ্যৈষ্ঠ মাসের 7ই আসতে মাসের সময় বাকি নেই। বাড়ির কুকুরটা উঠে এসে লেজ নেড়ে অভ্যর্থনা জানাতেই সুখময়ী তাকে একটা লাথি কষিয়ে দিল। আর সেই অবধ প্রাণীর কেউ কেউ আর্তনাদ শেষ হবার আগেই রসুই ঘরের দাওয়ায় বাসনের গাদায় আছড়িয়ে পড়তে শুরু করলো নিজেদের আর্তনাদ একটু চাপা, একটু অস্বাভাবিক সুরে। ভয়ে তার গা কাঁপছিল। সবাই ছুটে এলো, একসঙ্গে শুধু হতে লাগলো। কি হয়েছে? কি হয়েছিল? বউকে জড়িয়ে ধরে নটবরের মা জুড়ে দিল কান্না। কুকুরটা তখনও কেউ কেউ করে মরছে। সুখময়ীর বুকের মধ্যে টিপটিপ করছিল। কি থেকে কি হবে তা ভগবানই জানেন। এই তার শেষ লড়াই। সুখময়ী কেঁপে কেঁপে কেঁদে বলল, বড় ভয় পেয়েছি মা, বুকটা ধড়াস ধড়াস করছে। কত বলি একলাটি ঘাটে যেতে ডর লাগে, কেউ তো যাবে না সাথে, নইলে কি ওই মুখ পোড়া সুবল মোক্তার। শুনে সবাই একসাথে চুপ মেরে গেল। ইতোমধ্যে পাশের দুবাড়ির মেয়ে পুরুষ ছুটে এসেছিল। তারাও হঠাৎ চুপ হয়ে গেল জন্ম বোবার মতো। নীরবে মুখ চাওয়াচাওয়ি ছাড়া কি আর করার আছে এমন অসম্পূর্ণ খবর শুনে। সুবল মুক্তার কি করলো হারামজাদাটা? নটবরের মার কান্না থেমে গিয়েছিল। প্রথমে অধীর হয়ে শুধল, বল না কি করেছে সুবল মোক্তার? বাগানে একলা টিপে হাত চেপে ধরেছিল গো, কলসি ফেলে পালিয়ে এইছি। ছুটতে ছুটতে আছাড় যা খেয়েছি কবার। হ্যাঁ দেখো। হাতের তালু আর কাপড়ে রক্তমাটি ও রক্তের দাগ সে দেখিয়ে দিল। কয়েকজনের চাপা নিঃশ্বাস পড়ল একটু নিরাশার সঙ্গে। কত বড় সম্ভাবনার এই পরিণতি! শুধু হাত ধরেছিল? দুপুরবেলা জনহীন বাগানে মেয়ে মানুষকে নাগালে পেয়ে শুধু হাত ধরেছে সুবল মুক্তার। মামলা মোকদ্দমা হবে না? না, ব্যাপারটা চাপা পড়ে যাবে আজকালের মধ্যে। এ কি একটা ঘটনা! ছি 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 ছি। তবু সবাই ছিছি করে আর সুবল মুক্তারকে গাল দেয়। বাগানে গিয়ে তাকে শাসন করে আসার কথাটা কেউ ভাবে না, বলেও না। শেষে সুখময়ীকে আজ দেখিয়ে বলতে হয়, ঠাকুরপো, দাঁড়িয়ে শুধু চটলা করবে তোমরা? যাও না, দৌঘা দিয়ে এসো না বজ্জাতটাকে। চুপ কর মাগি, চুপ কর। কেন চুপ করব? আমার হাত ধরবে, তোমরা তা চুপ করে শুয়ে যাবে? ও শালা কি আর আছে? পালিয়ে গেছে। থাকতে তো পারে, কলসি আনতে ফিরে যাব ভেবে থাকতে তো পারে খুবচি মেরে। যাও না একবার দেখে এসো। তখন নটবর, শশধর, নিতাই আর পাড়ার একজন সুবলকে খুঁজতে যায়। নটবরের মা চেঁচিয়ে বলে দেয়, কলসিটা আনিস কেউ, শুনছিস? কলসিটা আনিস। সুখময়ীকে ঘিরে মেয়েদের জটলা চলতে থাকে। চারদিকে তারা রটাবে, তবু তারাই বলে, এমন হইচই করা উচিত হয়নি সুখময়ীর। জানাজানি হওয়া কি ভালো? চুপি চুপি শাওরি বা স্বামীকে বললেই পারত সে। পুকুর ঘাটে যাওয়ার সময় একজন কেউ সঙ্গে যেত। সুখময়ী শুনে যায়, কথা বলে না। নটবরের মার চাপা আফসোস আর গালাগালির জবাবে শুধু ফোঁস করে ওঠে। সুবলকে পাওয়া গেল কাঁঠাল বাগানেই, কিন্তু ধরে মারবার সাহস হলো না একজনেরও। নিতাই নেহাত বদরাগী মানুষ। সে শুধু জিজ্ঞেস করল, বৌজির হাত ধরে টানা কেন মুক্তারবাবু? তোর তো বড় বার বেড়েছে নিতাই, যা মুখে আসে তাই বলিস। আর যেন এসব না ঘটে মুক্তারবাবু। শশধরও মৃদুভাবে সাবধান করে দিল। সুবল আর কথা না বলে হনহন করে এগিয়ে গেল। মুখখানা তার একটু ফ্যাকাশে হয়ে গিয়েছে। সুখময়ী ফুরিয়ে গেল, চিরতরে সরে গেল তার জীবন থেকে। একটু কলঙ্ক না হয় আমার রটবে, কিন্তু অস্বীকারের জোরে তা উড়িয়ে দিতে পারবো। কিন্তু আবার যদি এমন কিছু ঘটে, দুর্নাম তার জোর পাবে। বড় একটা মামলা ছিল সুবলের এ সময়। মনটা একেবারে খিচড়ে গেল। না, মনটা একটু
শক্ত করতে হবে। সবে প্র্যাকটিস জমছে। বাকি দিনটুকুতে ছোট মহকুমা শহরের চারদিকে যে তাদের নামে ঢিঢি পড়ে গেছে সেটা টের পেলে সন্ধ্যার পর নটবরের হাতে বাখারি খেয়ে। বাকি দিনটা বাড়ির সকলে মুখ ভার করে থেকেছে, তাকে বাদ দিয়ে করেছে জটলা। বিকেলে আড্ডা দিতে বেরিয়ে সন্ধ্যার পর মুখ অন্ধকার করে নটবর বাড়ি ফিরে এলো। গর্জাতে গর্জাতে মা আর ভাইকে জানিয়ে দিল, শহর শুদ্ধ লোক কি বলাবলি করছে। খবরটা ভালো করে শুনবার আগ্রহে সুখময়ী কাছে এসে দাঁড়াতে সরু একটা বাখারি তুলে তার পিঠে কয়েক ঘা বসিয়ে দিল। সরু বাখারির বেতের মতো ধার, পিঠ কেটে রক্ত বেরিয়ে গেল সুখময়ীর। ও মা গো, বাবা গো, গেলাম গো। কিন্তু সে তীব্র ব্যথা তার কাছে অতিরিক্ত ঝাল খাওয়া সুখের মতো লাগলো। কলঙ্ক তবে রটেছে, তবে আর এখন কি বাধা রইল সুবলের আমাকে নিয়ে পালিয়ে যাবার? এ বদনাম সয়ে সে তো টিকতে পারবে না এখানে, আমাকে সঙ্গে নিয়েই যাবে না কেন? থাক থাক, মারধর করে আর কাজ নেই। ও বউকে তো আর ঘরে রাখা যাবে না। কাল সকালে খেদিয়ে দিস, মামার বাড়ি যাক, নয়তো চুলোই যাক। শুনে একটু ভাবনা হলো সুখময়ীর। সত্যি তাড়িয়ে দেবে নাকি? গালাগালির জন্য সে তৈরি হয়েই ছিল, তার উপর নয় কিছু মারধর হয়েছে, কিন্তু খেদিয়ে দিলে তো মুশকিল। সুবলের যদি বেশি রকম রাগ হয়ে থাকে, আমাকে যদি সঙ্গে নিয়ে যেতে না চাই, পুরুষের মন তো বিগড়ে যেতে কতক্ষণ, তবে তো আমার একুল উকুল ধুকুল যাবে, মাথা গুজবার ঠাঁই থাকবে না জগতে। মামা কি ঠাঁই দেবে আমাকে? মামারও তো শুনতে বাকি থাকবে না এই কেলেঙ্কারির কথা। ভাবে আর সুবলের প্রেমে বিশ্বাস হারিয়ে সে পিঠের জ্বালায় কাতরায়। ও মা গো, গেলাম গো। চুলোর ধোঁয়ায় তার চোখ জ্বলে আর ভাতের হাঁড়ির বাষ্পে জগৎ ঝাপসা হয়ে যায়। আগুনের আঁচে মাঝে মাঝে শরীরটা শিউরে ওঠে, জ্বর আসবার মতো উদ্ভট শিহরণ। জল ছুতে গিয়ে গা ছমছম করে। ও মা গো, ও গা তো একটু গরম। জ্বর কি একটু এসেছে তাহলে তার? সকলকে ভাত দিয়ে হেসেল তুলে খাওয়ার অনিচ্ছা নিয়ে খিদের জ্বালায় কিছু খায়। রসুই ঘর বন্ধ করে কুপি হাতে উঠোন পেরিয়ে ঘরের দাওয়ার কুপিটা নিভিয়ে রেখে ঘরে ঢোকে। চৌকিতে বসে নটবর তামাক টানছে। কাল তাকে খেদিয়ে দেবে নটবর। এতকাল সোহাগ করে কাল তাকে দূর করে দেবে। সুবলের সঙ্গেই পালিয়ে গিয়ে বা আমার তবে কি লাভ হবে? বউকে যদি মানুষ খেদিয়ে দিতে পারে, দুদিন পরে সুবল কেন আমাকে ফেলে পালাবে না? নটবরকে একটু নরম করার চেষ্টার কথা মনে আসে, কিন্তু সুখময়ী উৎসাহ পায় না। রাগ কমিয়ে কতবার সে নটবরের সোহাগ আদায় করেছে, কৌশল তার অজানা নয়, কোনোদিন ব্যর্থ হয়নি। আজ সে মনে জোর পায় না। বাখারির মার খেয়েছে বলে নয়, মার খেলেও মান বাঁচিয়ে সোহাগ যাচা যায়। নিজের উপরেই আজ তার বিশ্বাস নেই। নিজেকে কেমন রূপহীনা কুৎসিত মনে হচ্ছে। তার যেন কাঠির মতো সরু আর কাঠের মতো শক্ত দেহ। কি দিয়ে নটবরকে নরম করব? না, তার চেয়ে শুয়ে পড়াই ভালো। আহ, ওহো, মাথা ঘুরছে, পিঠটাও জ্বলছে, শরীরটাও ভেঙে পড়ছে। চুপ করে শুয়ে চোখ বুজে রাতটা কাটানো যাক। সুবল নটবর সকলের ভরসায় যখন ফুরিয়ে গেছে, কি আর হবে আকাশ পাতাল ভেবে? চৌকিতে উঠতে তার ভরসা হলো না। মেঝেতে মাদুর বিছাতে গেল, তখন কথা কইল নটবর। দৌড়টা দে, নে হুক্কাটা রাখ। সুখময়ী দুয়ার বন্ধ করে হুঁকোটা রেখে মাদুরে শুয়ে পড়ল। পিঠে ব্যথা ছিল, মনে খেয়াল ছিল না।
অভ্যাস মতো চিত হয়ে শুয়েই মৃদু আর্তনাদ করে সে পাশ ফিরল। মাগো, চৌকিতে বসে প্রদীপের আলোতে নটবর তাকে খানিক দেখল। পা গুটিয়ে কি অদ্ভুত ভঙ্গিতে বউটা তার শুয়েছে। পিঠ ব্যথা হয়েছে নাকি বউ? গোস্বা হয়েছে? আর মারবো না তোকে। কোন শালার তোর গায়ে হাত তোলে? আমায় কাল তাড়িয়ে দেবে? ধুর পাগলি, ও কথার কথা বলছিলাম, তোকে ছেড়ে কি থাকতে পারি? সুখময়ী নিজেই স্বামীকে বুকে টেনে নিয়ে দাঁতে দাঁত লাগিয়ে চোখ বুজল। মাদুরের ঘষায় পিঠে যেন তার করাত চলতে লাগলো অনেকগুলো। একবার অজ্ঞান হয়ে গিয়ে আবার চেতনা ফিরে এলো, তবু সে শব্দ করল না। আর্তনাদগুলো বুকে চেপে গোঙানিগুলো গলায় আটকে রেখে দিল। নটবর ছেড়ে দেওয়া মাত্র সে পাশ ফিরল। আলো নিভিয়ে চৌকির বিছানায় শোবার সময় কর্তব্যবোধে নটবর বলল, গা যেন তোর গরম দেখলাম, জ্বর হয়েছে নাকি? একটু হয়েছে। মেঝেতে কেন তবে? চৌকিতে আয়। যাই। কিন্তু শেষ পর্যন্ত চৌকিতে সে গেল না। আলো নেবার আগে সে দেখেছে পিঠের রক্তে মাদুর লাল হয়ে গেছে। নটবর ঘুমিয়ে পড়ল অল্পক্ষণের মধ্যেই। ঘুম গাঢ় হয়ে এলে তার নাক ডাকতে আরম্ভ করল। তখন চুপি চুপি দরজা খুলে সুখময়ী বাইরে বেরিয়ে গেল। রাত বেশি হয়নি, শশধর জেগে আছে। পাড়ার লোকও হয়তো জেগে আছে অনেকে। থাকো জেগে, কতক্ষণ লাগবে? আর সুবলকে দুটি কথা শুধিয়ে আসতে। বাগান হয়ে বেগুন ক্ষেত পার হলেই সুবলের বাড়ি। ডুবুডুবু চাঁদের জোছনা এখনো একটু আছে। বাগানের গাঢ় অন্ধকার কোনো রকমে পার হলে পথের চিহ্ন নজরে পড়ে। সুখময়ী তরতর করে বেগুন ক্ষেতের বেড়া ঘেঁষে এগিয়ে গেল। তাড়াতাড়ি ফেরা চাই। নটবরের ঘুম ভেঙে গেলে যাতে সহজ, স্বাভাবিক আর বিশ্বাসযোগ্য কৈফিয়তটা দেয়া যায়। সুবলের বাড়ির ঘরে ঘরে আলো নিভেছে। তার ঘরের পাশে গাঁদা ফুলের বাগান। একটু তার ফুলের বাগান করার শখ আছে। বাড়ির সামনের বাগানটি তার দেখবার মতো। এখান থেকে নানা ফুলের মেশানো গন্ধ নাকে আসে। প্রথম ডাকেই সাড়া দিয়ে সুবল বেরিয়ে এলো। সুবল, চুপ, আস্তে। আবার কেন? দেখো তোমার জন্য কি মারটা মেরেছে আমায়। তোমার জন্য আমার বদনাম হলো সুখময়ী। কত ভালো বলতো লোকে আমায়, কত সম্মান করত। তোমার জন্য সব গেল। চলো আমরা পালিয়ে যাই 2-4 দিনের মধ্যে। সব বেচে দাও। তোমার খালি বাজে কথা। সব বেচে মুক্তারি ফেলে কোথায় যাব? এত কেলেঙ্কারি হলো, চারিদিকে ছিছি পড়ে গেল, তবু থাকবে? কি করে থাকবে? আস্তে আস্তে ভুলে যাবে লোকে। সুখময়ী আস্তে আস্তে পিছিয়ে আসছিল। সুবল তার হাত চেপে ধরল। শিগগির ফিরতে হবে। একটু বসে যাও। বউ মরে গেছে কবে? এতকাল বিয়ে করিনি তোমার জন্য। একটু বসে যাও। সুবলের ঘাট বাঁধানো। মুক্তারির টাকায় সবে ঘাট বাঁধিয়েছে। এখনো কোথাও ফাটল পর্যন্ত ধরেনি। ঘাটের বোয়া মোছা পরিষ্কার সিমেন্টও সুখময়ীর পিঠের রক্তে লাল হয়ে গেল। সমস্ত ঘাট নয়, সুখময়ীর পিঠের নিচেকার অংশটুকু। পরদিন নাইতে এসে লোকে বলল, কুকুর বা বিড়াল ছানা বিয়েছে মনে হয়। না না, বনশিয়াল বোধ হয়।